আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা এই ভিডিওটিতে এসএলএসটি ম্যাথমেটিক্স বইটির নিউমেরিক্যাল অ্যানালাইসিস চ্যাপ্টার 10টি কোশ্চেন ডিটেলসে সলভ করব। তোমরা আমার চ্যানেলে প্লেলিস্টে চলে যাবে কিংবা ভিডিও ডেসক্রিপশন চেক করবে, সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেন, মক টেস্টের সলিউশন, অন্যান্য চ্যাপ্টার সলিউশন সুন্দর করে সাজানো আছে। আর এই চ্যাপ্টার আগে ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে থাকবে, তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এই ভিডিওটা আমি অলরেডি বানাচ্ছিলাম, কিন্তু পরে দেখি যে রেকর্ডিংটা স্টার্ট হয়নি। তো অলরেডি আমার সমস্ত প্রবলেমগুলো লেখা আছে, আমি জাস্ট ভয়েস ওভার করছি। তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 91, দ্য ট্রাপিজয়েডাল রুল ফর ইভ্যালুয়েশন অফ integration a to b fx dx equals the interval ab to be divided into any number of subinterval with equal weight and odd number of subinterval with equal weight and an even number of subinterval equal weight, any number of subinterval with either equal or unequal weight. যখন আমরা ট্র্যাপিজয়েডাল রুলটা অ্যাপ্লাই করি, তখন যে ইন্টিগ্রেশনের যে ইন্টারভ্যালগুলো থাকে a to b কিংবা আমরা x0 থেকে xn পর্যন্ত যে ভ্যালুটা থাকে, সেগুলো বিভিন্ন ইন্টারভ্যালে আমরা ভেঙে ভেঙে করি। ঠিক আছে, ট্র্যাপিজয়েডাল রুল কিংবা সিম্পসন রুল। তো এখানে ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে নাম্বার যে সাব ইন্টারভ্যালগুলো ভাঙে, সেটা ইভেন নাম্বার, অড নাম্বার না এনি নাম্বার, সেটা আমাদের জিজ্ঞেস করছে। এটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচও বলা যায় কিংবা আমরা নর্মালি যে মেথড জানি সেটা থেকেও বলা যায়। গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা কীভাবে করব দেখো, আমরা যে একটা ফাংশন এফএক্সের বিভিন্ন পয়েন্টে ভ্যালু দেওয়া আছে, সেখান থেকে আমরা পলিনোমিয়ালটা বের করতে পারি, মানে ওই ফাংশনের রিপ্লেস করে এরকম একটা পলিনোমিয়াল বের করতে পারি পলিনোমিয়াল ইন্টারপোলেশন, নিউটন ইন্টারপোলেশন থেকে। সেই পলিনোমিয়ালটার গ্রাফ সাপোজ এরকম হলো, এবং আমরা কি করি, এই যে এক্স এন প্লাস ওয়ান সঙ্গে যে পয়েন্ট আছে x0 x1 x2 ডট ডট xn পর্যন্ত, এই পয়েন্টগুলোকে আমরা এইভাবে যুক্ত করি কি একটা করে ট্র্যাপিজিয়াম পাই। এখানে একটা ট্র্যাপিজিয়াম পেলাম, এখানে একটা ট্র্যাপিজিয়াম, এখানে একটা ট্র্যাপিজিয়াম। তাহলে এই যে উপরে যে পলিনোমিয়ালটা যে এরিয়া ক্রিয়েট করবে, সেই এরিয়াটি মোটামুটি অ্যাপ্রক্স ভ্যালু হবে এই যে সেপারেট ট্র্যাপিজিয়াম পেলাম, তাদের এরিয়া যোগফলের সাথে মোটামুটি সমান হবে। ঠিক আছে, এটাই আমাদের ট্র্যাপিজয়েডাল রুল অনুযায়ী পাচ্ছি। তাহলে এখানে দেখো, x0 থেকে x1 একটা ইন্টারভাল, x1 থেকে x2 ইন্টারভাল, x2 থেকে x3 একটা ইন্টারভাল, এইভাবে ইন্টারভালগুলো ভাঙছে। এখানে কি ইভেন নাম্বার বা অড নাম্বার ভাঙছে সেটা কিন্তু না। ঠিক আছে, এনি নাম্বার অফ ইন্টারভাল ভাঙতে পারে। ঠিক আছে, আমরা x0 থেকে পুরো একটাই ডাইরেক্ট টেনে দিতে পারি, পুরো একটা যদি ডাইরেক্ট টেনে দিই এখানে একটা ট্র্যাপিজিয়াম পাবো, কিংবা আমি যদি দুটো টেনে দিই তাহলে দুটো ট্র্যাপিজিয়াম পাবো, যদি তিনটে করি তো তিনটে ট্র্যাপিজিয়াম পাবো। তাহলে এইভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি। তাহলে এখানে ইভেন নাম্বার কিংবা অড নাম্বার না, যে কোনো ইন্টারভালে সাব ইন্টারভাল ভেঙে কিন্তু আমরা এরিয়াটা বা ট্র্যাপিজয়েডাল রুল অনুযায়ী পেতে পারি। অবশ্যই কিন্তু এখানে ইকুয়াল ওয়াইড হিট হবে, যে x0 থেকে x1 থেকে x2 এই যে ডিস্টেন্সটা আছে, যে ইন্টারভালে ভাঙছে তাদের মধ্যে ডিস্টেন্সটা কী হতে হবে, সেম হতে পারে, ইকুয়াল ওয়াইডে থাকতে হবে। ঠিক আছে, কারণ আমরা ফর্মুলাতে ইউজ করছি কি h/2 y0 প্লাস y1 প্লাস 2 ইন্টু বাকি যে টার্মগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করছে ফর্মুলাতে। এইচটা কি, এইচটি মানে যে ইকুয়াল সাব ইন্ট ওয়াইডে ভাঙছে, সেই এইচটা হচ্ছে সেই ভ্যালুটা। ঠিক আছে, এখানে প্রথম যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। আরেকটা কনসেপ্ট যেটা বলি, আমরা জানি ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে n = 1 ব্যবহার করি। ঠিক আছে, n = 1 মানে কি, এর মানে কি নাম্বার অফ সাব ইন্টারভাল। ঠিক আছে, তো নাম্বার অফ সাব ইন্টারভাল 1 হচ্ছে, মানে কি একটা করে আমরা সাব ইন্টারভাল ভেঙে সবগুলো যোগ করে আমরা কম্পোজিট ফর্মটা পাই। ঠিক আছে, তাহলে একটা করে ভাঙছে মানে কি এনি নাম্বার অফ সাব ইন্টারভাল হিসাবে বলতে পারে। ঠিক আছে, তো এই কনসেপ্টও বলতে পারো, n = 1 এই ভ্যালু দিয়েও তোমরা বলতে পারো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 92, let f0 = 3.06, f1 = 2.34, then the trapezoidal rule gives the approximate value of 0 to 1 fx dx is। তো 0 তে 1 এর ভ্যালু দেওয়া আছে ফাংশনে, তো 0 to 1 fx dx ইন্টিগ্রেশনের ভ্যালু কি হবে ট্র্যাপিজয়েডাল রুল অনুযায়ী, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। চলো এটা আমরা অলরেডি আমাদের করা আছে, আমরা সেই পেজে যাই। কোশ্চেন নাম্বার 92, দেখো এই প্রবলেমটা আমরা গ্রাফিক্যাল অ্যাপ্রোচও করতে পারি, কিংবা আমরা নর্মাল যে ট্র্যাপিজয়েডাল রুলের যে ফর্মুলা আছে সেখান থেকেও আমরা করতে পারি। গ্রাফিক্যাল অ্যাপ্রোচে যদি করি আমরা, তাহলে দেখো ফাংশনের 0 তে ভ্যালু দেওয়া আছে আমার 3.06, তাহলে এই পয়েন্টটা আমার 3.06 হতে পারে। এই যে ডিস্টেন্সটা, এটা কত হবে 3.06।
আর 1 এ ভ্যালু দেওয়া আছে, 1 এ ভ্যালু কত 2.34, তাহলে 1 এ ভ্যালু মানে এই পয়েন্টটা হবে আমার, এই পয়েন্টটা আমার 1, 2.30, এই ডিস্টেন্সের কত হবে 2.34। যেহেতু এখানে কটা সাব ইন্টারভ্যালে ভাঙতে হবে ট্র্যাপিজয়েড রুলে, কিন্তু প্রশ্নতে মেনশন করা নেই, মেনশন করা আছে যে 3টে বা 4টে মেনশন করা নেই, তাহলে মানে কি কোনো সাব ইন্টার মানে একটাই সাব ইন্টারভাল থাকছে। তাহলে কি এই যে পয়েন্ট দুটো আমরা যোগ করে দিলাম কি ট্র্যাপিজিয়াম পাচ্ছি। আর ট্র্যাপিজিয়ামের ইন্টিগ্রেশন বের করা মানে কি এরিয়া বের করা, এই ট্র্যাপিজিয়ামের এরিয়া আমরা বের করতে পারবো। ফাংশনটা যাই হোক, ফাংশন হয়তো এইভাবে যাচ্ছে আমরা, কিংবা ফাংশনটা এইভাবে যাচ্ছে, আমরা কি করি এই যে দুটো পয়েন্ট আছে, যে দুটো পয়েন্ট পাই বা সাব ইন্টারভাল ভাঙি, যে ডাইরেক্ট যোগ যে ট্র্যাপিজিয়াম পাই, সেই ট্র্যাপিজিয়ামের এরিয়াটাই কি হচ্ছে ট্র্যাপিজিয়াম রুল অনুযায়ী ইন্টিগ্রেশনের ভ্যালু। ট্র্যাপিজিয়ামের এরিয়াটা বের করতে পারবো। এই ট্র্যাপিজিয়ামের এরিয়া ফর্মুলা কি আমরা জানি, হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড, যে দুটো প্যারালাল সাইড আছে তাদের যোগফল, ইন্টু তাদের মধ্যে যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা। তা হাফ ইন্টু সাম অফ দ্য প্যারালাল সাইড মানে 3.06 প্লাস 2.34 ইন্টু ডিস্টেন্সটা কত আছে এখানে ডিস্টেন্স কত 1, তো এটা যোগ করলে আমাকে 5.40 হবে, সেটাকে 2 দিয়ে ডিভাইড করলে হতে হবে 2.70। ঠিক আছে, তো এটা গ্রাফিক্যাল অ্যাপ্রোচে আমরা করলাম। এবার আমরা ফর্মুলা দিয়েও করা যেতে পারে। ফর্মুলা অনুযায়ী দেখো এখানে কোনো সাব ইন্টারভালে কত ভাঙতে বলেছে সেটা কিন্তু মেনশন করা নাই, তাহলে এন এর ভ্যালু কত ধরতে হবে আমরা 1 ধরবো। এন এর ভ্যালু যদি 1 ধরি মানে একটাই সাব ইন্টারভাল, তাহলে x0 ভ্যালু কত হবে প্রথমটা হবে, আর x1 নেক্সট টার্মটা কি n = 1 হলে জাস্ট একটাই ইন্টারভাল, একটাই সাব ইন্টারভাল মানে এই লাস্টেরটাই আমাদের লাস্ট পয়েন্টটা হয়ে যাবে, x1 হয়ে যাবে। ঠিক আছে, এবার এই জিরোতে ফাংশন ভ্যালু বের করতে হবে, তাহলে f0 ভ্যালু দিয়ে আছে 2.34, এই 1 এ আমার ফাংশন ভ্যালু বের করতে হবে, এই ফাংশন কত 2.1, এটা আমার কি হবে y0 হবে, আর এটা y1 হবে। ঠিক আছে, এবার আমরা ট্র্যাপিজয়েড রুল অনুযায়ী ফর্মুলাটা কি h/2 ইনটু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, কীভাবে মনে রাখবে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 2 ইন্টু বাকি যে টার্মগুলো আছে সেই টার্মগুলো, এইভাবে মনে রাখবে, আমি যেভাবে বলছি সেভাবেই মনে রাখবে, তাহলে পরীক্ষাতে ভুল হবে না। কীভাবে মনে রাখবে h/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 2 ইন্টু বাকি টার্মগুলো। ঠিক আছে, ফার্স্ট টার্ম কোনটা যখন এইভাবে বের করব আমরা ইন্টারভালে ভেঙে যে পয়েন্টগুলো, ফার্স্ট টার্মটা আর লাস্ট টার্মটা অবশ্যই গোল করব। ঠিক আছে, তো দেখো ফার্স্ট টার্ম লাস্ট টার্ম মানে কি, এখানে ফার্স্ট টার্ম আমার y0 বসে গেল, লাস্ট টার্ম মানে এটা, বাকি আদার এর মিডলে কোনো টার্মস আছে নেই, তাহলে আর কোনো টার্ম বসবে না। আমরা মিস্টেক কোন জায়গাটায় করি অনেক সময়, দেখো এখানে আমাদের ফর্মুলাতে কিন্তু 2 ইন্টু y1 আছে, এক্ষেত্রে y1 এর ভ্যালুটা কিন্তু 2.34, তাই বলে এখানে 2 এর সাথে y1 কিন্তু গুণ হবে না, যেহেতু এটা লাস্ট টার্ম সেহেতু এখানে এর প্লেসটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, এরপর আর কোনো টার্ম নেই, এরপর যদি টার্ম থাকতো তখন আবার এখানে y1টা এখানে চলে আসতো। ঠিক আছে, তো এইভাবে মনে রাখবে ফার্স্ট টার্ম টু লাস্ট টার্ম। আর সবসময় কী করবে যখন আমরা ইন্টারভালে ভাঙবো পয়েন্টগুলো ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম আলাদা করে মার্ক করে নেব। ঠিক আছে, গোল করে বা যাই করে হোক, এটা সিম্পলিফাই করলে আমরা এই রেজাল্টটা আমাদের আসছে। আশা করি বুঝতে পেরেছো। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। কোশ্চেন নাম্বার 93, দ্য এরর অফ ট্র্যাপিজয়েডাল রুল ফর স্টেপ সাইজ ইজ। তো ট্র্যাপিজয়েডাল রুলে এররের ভ্যালু কোনটা সেটা আমাদের জিজ্ঞেস করেছে, এটাও আমরা ডিসকাস করেছি এবং আগের দিনও এই প্রবলেমটা ডিসকাস করেছি যে এররের ক্ষেত্রে দুটো ফর্মুলা সবসময় মনে রাখতে বলেছি, তাহলে কোনো ধরনের কনফিউশন থাকবে না, কারণ এরর নিয়ে অনেকেরই আমাদের কনফিউশন থাকে, এই ফর্মুলা হবে না ওই ফর্মুলা হবে, কোনটা কখন হবে খুব আমাদের ডাউট থাকে এরর নিয়ে। তো আমরা আগের দিন ভিডিওটি ডিসকাস করেছি, আবার রিপিট করছি। দেখো এখানে প্রশ্নতে ট্র্যাপিজয়েডাল রুলে এররের পরিমাণটা জিজ্ঞেস করেছে, তো সবসময় কি করবে কম্পোজিট যে ফর্মটা সেই কম্পোজিট ফর্মের এররটা মনে রাখবেন। এই ট্র্যাপিজিয়াম রুলের কম্পোজিট ফর্মের এররের ফর্মুলা কি -n(h³/12) ডবল ডেরিভেটিভ কোনো একটা সাই পয়েন্টে, সাইটা যে ইন্টারভাল থাকে সেই ইন্টারভালের মধ্যে যে কোনো একটা পয়েন্টে। আমি আবার রিপিট করছি, সবসময় কি কম্পোজিট ফর্ম ট্র্যাপিজয়েডাল রুল এরর ইন ট্র্যাপিজয়েডাল রুল ইন কম্পোজিট ফর্ম, সি মানে কম্পোজিট ফর্ম। কম্পোজিট ফর্ম মানে কি আমরা যে একটা একটা করে ইন্টারভালে ভাঙছি, একটা করে ইন্টারভাল ভেঙে আমরা কি টোটাল ইন্টিগ্রেশনটা বের করছি যোগ করে, একটা একটা ট্র্যাপিজিয়াম করছি, এই প্রতিটাতে কিছু পরিমাণ তো এরর থাকছে, এইভাবে n সংখ্যক ট্র্যাপিজিয়ামে যখন যোগ করছে তাহলে টোটাল যে এরিয়াটা সেটাই আমার হচ্ছে কম্পোজিট ফর্ম। সেই কম্পোজিট ফর্মে এররের পরিমাণ হচ্ছে আমার n(h³/12) ডবল ডেরিভেটিভ সাই পয়েন্টে। ঠিক আছে, এর প্রশ্নে কিন্তু কম্পোজিট ফর্মে বলেনি, মেনশন করা থাকবে প্রশ্নে যে কম্পোজিট ফর্মে জিজ্ঞেস করছে কিংবা নর্মাল ট্র্যাপিজিয়াম রুলে জিজ্ঞেস করছে, প্রশ্নে কিন্তু কম্পোজিট ফর্ম বলেনি। যদি কম্পোজিট ফর্ম না বলে তাহলে n এর ভ্যালু কত ব্যবহার করবো আমরা, শুধু 1 ব্যবহার করবো ট্র্যাপিজয়েডাল রুলের ক্ষেত্রে। তো n এর ভ্যালু যদি এখানে 1 বসিয়ে দিই আমরা কি পাচ্ছি -h³/12 ডবল ডেরিভেটিভ সাই, তাহলে এইটাই আমাদের অ্যান্সার হয়ে গেল।
এবার অনেক সময় আমরা কি দেখি যে ইউরোটের ফর্মুলা এটা জিজ্ঞেস করছে, দেখা গেলো প্রশ্ন তোমার এনই নাই, কম্পোজিট রুল হচ্ছে এনই নাই বা এইচ নাই দেখা গেলো অপশানগুলোতে, তখন আমরা কি করব, এই যে একটা ফর্মুলা আছে আমরা জানি এটা এইচ ইকাস টু বি মাইনাস এ বাই এন, এই ফর্মুলাটা ইউজ করে আমরা প্রয়োজনে কনভার্ট করব। দেখা গেলো অপশানগুলোতে আমার এইচ নাই, তাহলে এইচ এর ভ্যালু কী করবো, বি মাইনাস এ বাই এন বসিয়ে দেবো, তাহলে আমরা এইচ আউট হয়ে যাবে। কিংবা অপশানগুলোতে এন নেই, তাহলে এন এর ভ্যালু এখান থেকে বের করে নিতে পারবো, এন এর ভ্যালু কত হবে আমার বি মাইনাস এ বাই এইচ হবে, এটা এখানে বসিয়ে দিলে আমরা প্রয়োজনে বার করবো। তাহলে আমাদের কি মেন কম্পোজিট ফর্ম মনে রাখবো আর এই ফর্মুলাটা ইউজ করবো। যখন আমাদের কম্পোজিট ফর্ম থেকে নর্মাল ট্র্যাপিজিয়াম নর্মাল ট্র্যাপিজিয়ামের রুল জিজ্ঞেস করবে, তাহলে আমরা এন এর ভ্যালু কত ইউজ করবো, ট্র্যাপিজিয়াম রুলের ক্ষেত্রে 1 ইউজ করবো। আর আমাদের এই ফর্মুলাটা হাতে থাকবে সবসময়, প্রয়োজনে আমরা যখন দেখা গেলো অপশানেতে এইচ নাই বা বি এন নাই তখন কনভার্ট করবো। আর সবসময় মনে রাখবো যখন নর্মাল ট্র্যাপিজিয়াম বলবো এন এর ভ্যালু, এখানে ক্ষেত্রে যদি এটা দিয়ে ব্যবহার করতাম নর্মাল ট্র্যাপিজিয়ামের ক্ষেত্রে, এখন আমরা এন এর ভ্যালু কত ব্যবহার করবো, 1 ব্যবহার করব। ঠিক আছে, চলো আমরা অপশানটা দেখে নিই। সো এটা ফার্স্ট যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 94। ইন Simpson-Noether rule, the curve y equals to fx is assumed to be a circle, parabola, hyperbola, ellipse. So Simpson-Noether rule যে কার্ভটা y equals to fx পলিনোমিয়াল হয়, যে তিনটে পয়েন্ট করে নিই, সেই তিনটে পয়েন্টকে আমরা কি প্যারাবোলা হিসাবে অ্যাজিউম করি। ঠিক আছে, এখানে ধরো ড্র করা আছে পলিনোমিয়াল কার্ভ এরকম, যে তিনটে পয়েন্ট করে আমরা নিই, মানে আমরা Simpson-Noether কি এন এর ভ্যালু 2 হয়, এন এর ভ্যালু কত হয় 2 হয়, মানে দুটো সাব ইন্টারভালে আমরা কিন্তু ভাঙি Simpson-Noether রুলে। এই দুটো সাব ইন্টারভালে কি তিনটে পয়েন্ট প্রয়োজন হচ্ছে, এই তিনটে প্রয়োজনে আমরা কি একটা প্যারাবোলা আমরা অ্যাজিউম করি এবং সেই প্যারাবোলার এরিয়াটা আমরা নির্ণয় করি। ঠিক আছে, এখানে সি যে অপশানটা, সেই অপশানটা রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখি, কোশ্চেন নাম্বার 95। ইন ট্র্যাপিজয়েডাল রুল, দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য কার্ভ y equals to fx with coordinates x equals to x0 and x equals xn, and the x-axis equals to the area of n rectangle, n plus 1 rectangle, n plus 1 trapezium, n trapezium. তো ট্র্যাপিজিয়াল রুলে যে আমরা y equals to fx যে কার্ভ, সেই কার্ভসটা এরিয়া যে ফর্ম করছে, এরিয়া বাউন্ডারি এরিয়া হচ্ছে, সেই এরিয়াটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, x0 থেকে x1 পর্যন্ত যে কোঅর্ডিনেট সেটা আমরা বিভিন্ন সাব ইন্টারভ্যালে ভাঙি, তা সেই এরিয়াটা কার এরিয়ার সাথে সমান, এন সঙ্গে রেক্ট্যাঙ্গেল, এন প্লাস 1 রেক্ট্যাঙ্গেলস না এন প্লাস 1 ট্র্যাপিজিয়াম, এন ট্র্যাপিজিয়াম, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। চলো এটা আমরা ডিসকাস করেছি। কোশ্চেন 95 দেখো, কোশ্চেন 95 আমরা কি যে পয়েন্টগুলো আছে x0, x1, x2 ডট xn, এদের মধ্যে ডিস্টেন্সটা অবশ্যই সেম থাকবে। তো ট্র্যাপিজিয়াল রুলের ক্ষেত্রে কি করে, এই যে দুটো করে পয়েন্ট আছে, এই পয়েন্ট আমরা যোগ করে দিই, পয়েন্টটা যোগ করে কি আমরা ট্র্যাপিজিয়াম পাই। ঠিক আছে, যে টোটাল যে এরিয়াটা কি হবে, এই যে এত সংখ্যক যে ট্র্যাপিজিয়াম আছে, যে যতগুলো ট্র্যাপিজিয়াম ফর্ম হচ্ছে তার এরিয়া যোগফলের সাথে আমাদের সমান হবে। দেখো যখন আমরা x2 পর্যন্ত যাচ্ছি কটা ট্র্যাপিজিয়াম হচ্ছে আমরা দেখি, এখানে একটা দুটো। যখন x3 পর্যন্ত যাচ্ছি কটা ট্র্যাপিজিয়াম হচ্ছে, তিনটে ট্র্যাপিজিয়াম। তাহলে xn পর্যন্ত যদি যায় তাহলে কটা হবে, অবশ্যই n সংখ্যক ট্র্যাপিজিয়াম হবে, খুবই সিম্পল। তাহলে n সংখ্যক ট্র্যাপিজিয়ামের এরিয়া যোগফলের সাথে কি হবে, পলিনোমিয়াল যে ইন্টিগ্রেশনটা ভ্যালু তাদের সাথে আমাদের সমান হবে। যদি বলা হয় এখানে পয়েন্ট কটা আছে, অবশ্যই মনে রাখবে এইভাবে, পয়েন্ট কিন্তু n সংখ্যক 1+1, দেখো 0 থেকে শুরু হয়েছে n পর্যন্ত গিয়েছে, মানে n+1। প্রশ্নে দেখা গেল যে পয়েন্ট দেওয়া আছে 10টা, এরকম জিজ্ঞেস করতে তোমরা হয়তো মনে রাখবে পয়েন্ট 10টা মানে 10টা ট্র্যাপিজিয়াম ফর্ম হবে, লিখে দিতে পারো, কিন্তু এটা কিন্তু ভুল হবে। ঠিক আছে, মাথায় রাখবে যতগুলো পয়েন্ট হচ্ছে তার থেকে কিন্তু একটা কম হবে। যদি 10টা পয়েন্ট প্রশ্নে দেখা গেলো একটা ইন্টারভ্যালে 10টা পয়েন্ট আছে, তাহলে কতগুলো ট্র্যাপিজিয়াম এরিয়ার সাথে সমান হয়, প্রশ্ন থাকতেই পারে। তখন কি হবে, আমাদের 9টা কিন্তু অ্যান্সার হবে, মাথায় রাখবে, কারণ দুটো পয়েন্ট নিয়ে একটা ট্র্যাপিজিয়াম ফর্ম হচ্ছে, মানে যতগুলো পয়েন্ট থাকবে তার থেকে কিন্তু একটা ট্র্যাপিজিয়াম কম হবে, তার থেকে একটা কম ট্র্যাপিজিয়াম ফর্ম হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তো এই জিনিসটাও তোমাকে ভেবে রাখতে হবে। এখানে আমাদের অ্যান্সার হবে n+1, মানে যতগুলো পয়েন্ট হয় তার থেকে একটা কম। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখিনি, কোশ্চেন নাম্বার 96। The trapezoidal rule applied to integration 1 to 3 fx dx gives the value 8 and Simpson-Noether rules gives the value 4. What is f of 2? তো ট্র্যাপিজিয়াল রুল এটার উপর যদি অ্যাপ্লাই করা হয় তাহলে 8 ভ্যালু দিচ্ছে, Simpson-Noether ভ্যালু যদি অ্যাপ্লাই করা হয় তাহলে 4 দিচ্ছে। তাহলে f of 2 ফাংশন 2তে ফাংশন ভ্যালু কত হবে সেটা আমাদের জিজ্ঞেস করেছে।
তো দেখো ট্র্যাপিজিয়াল রুলে আমাদের ইন্টিগ্রেশনের ভ্যালু কত 8, সিম্পসন অন্তরের কত আছে 4। দেখো এখানে আমাকে ট্র্যাপিজিয়াল রুলে কিন্তু কটা ইন্টারভালে ভাঙছে সেটা কিন্তু মেনশন করা নেই। আমি কি বললাম, যখন ইন্টারভালে মেনশন করা থাকবে না তখন কি এন এর ভ্যালু কত ধরবো আমরা 1 ধরবো। তাহলে কি এখানে আমার এ এর ভ্যালু কত, স্টার্টিং পয়েন্ট লোয়ার লিমিট 1 আছে, বি হচ্ছে আমার আপার লিমিট 3 আছে, এন এর ভ্যালু কত ধরবো আমরা 1 ধরবো। তাহলে এইচ এর ভ্যালু কত হবে, এইচ এর ভ্যালু আমরা কি বি মাইনাস এ বাই এন, তা বি এর ভ্যালু 3 মাইনাস 1 বাই 1 মানে কত হবে 2 হবে। এই ট্র্যাপিজিয়াল রুলের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, ইন্টিগ্রেশন ট্র্যাপিজিয়াল রুল h/2, আমি ডিফারেন্ট কালার ইউজ করছি, h/2 ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 2 ইন্টু আদার্স টার্ম। ঠিক আছে, তো এখানে দেখো একটা ইন্টারভালে ভাঙছি, তো মানে কি হবে x = 1 এই আমার ফার্স্ট টার্ম হবে, মানে f অফ 1ই আমার ফার্স্ট টার্ম হবে, আর এটা এবার লাস্ট টার্ম হয়ে যাবে, f অফ 3টাই হবে আমার লাস্ট টার্ম। ঠিক আছে, যখন একটা ইন্টারভালে ভাঙছি দেখানো আছে, দেখো x = 0 আমার 1, তাহলে y0 হবে কত, f অফ 1 হবে, x = কত হবে 3 হবে, আর কোনো ইন্টারভালে ভাঙছি না তাহলে ওটাই লাস্ট পয়েন্ট হয়ে যাবে। তাহলে y এর ভ্যালু কত, f অফ 3, 3তে আমার ফাংশনের ভ্যালু। ঠিক আছে, এটাই আমার ফার্স্ট, এটাই আমার লাস্ট, মিডলে কিছু নেই, মিডলে কিছু না মানে এটা আমার পুরো বাদ চলে যাবে, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম। তাহলে এখানে h এর ভ্যালু 2 হলো, তো এখান থেকে আমরা f1 প্লাস f2 এর ভ্যালু কত পেলাম, আমরা 8 পেলাম। ঠিক আছে, তো ট্র্যাপিজিয়াল রুল আমার অ্যাপ্লাই করা হয়ে গেল। এবার আমার সিম্পসন অন্থার রুল অ্যাপ্লাই করব। এই সিম্পসন অন্থার রুল অ্যাপ্লাই করার সময় আমরা কি ইভেন নাম্বার অফ ইন্টারভালে কিন্তু আমরা ভাঙি, কারণ এন এর ভ্যালু কত হয় 2, মানে দুটো ইন্টারভাল নিয়ে আমরা ভাঙি। যেহেতু এখানে মেনশন করা নাই তাহলে আমাকে অবশ্যই কি ইভেন নাম্বার কোনো ইন্টারভাল, সবচেয়ে ছোট ইভেন মানে 2 আছে, 2 ইন্টারভালে আমাকে ভাঙবো, যেহেতু মেনশন করা নেই ছোট ইন্টারভালটাই আমরা ধরে এগোবো। ঠিক আছে, অবশ্যই ইভেন নাম্বার, সিম্পসন অন্তর মানে কি ইভেন নাম্বার ইন্টারভালে ভাঙতে হবে। ঠিক আছে, যেহেতু এন এর ভ্যালু 2, এন এর ভ্যালু কত 2 হলো, এ এর ভ্যালু কত লোয়ার লিমিট এ 1, আপার লিমিট কত 3 আছে, বি 3 আছে, এইচ এর ভ্যালু কত বি মাইনাস এ বাই এন, 3 মাইনাস 1 বাই 2 মানে কত হলো 1। তাহলে x0 কত আমার 1, লোয়ার লিমিটটা হবে, এই 1 এর ফাংশন ভ্যালু কোন f অফ 1 হবে, এটা আমার y0 হয়ে যাবে। x1 এর ভ্যালু কত, এর সাথে h এর ভ্যালু কত পেয়েছি আমরা 1 পেয়েছি, তাহলে এর সাথে 1 যোগ হবে, তাহলে কত হবে 2 হবে, 2তে ফাংশন ভ্যালু f অফ 2 হবে, এটা আমার y1 হয়ে যাবে। x2 কত হবে, এর সাথে আবার 1 যোগ হবে, 2 এর সাথে 1 যোগ করলে 3 হবে, যেহেতু h এর ভ্যালু 1, তাহলে y2 ভ্যালু কত হবে ফাংশন এট দ্য 3 পয়েন্টে আমার ফাংশনের ভ্যালু। তো সিম্পসন অন্থারের রুলে ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আমার h/3 ইন্টু ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম, আমি যেভাবে বলছি সেভাবেই তোমরা মুখস্থ রাখবে। ঠিক আছে, y0 প্লাস yn এইভাবে না, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম প্লাস 4 ইন্টু বিজোড়গুলো মানে y1 y3 ডট 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 2 ইন্টু y2 y4 ডট ডট ডট। সবসময় এইভাবেই তোমরা করবে, যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে, কারণ নাহলে এই y0 y1 এগুলো তোমরা কনফিউশন করে মিস্টেক করে ফেলবে। যখন এগুলো পরপর পয়েন্টগুলো আমরা বের করব তখনই কি করব, আমরা ফার্স্টেরটা আর লাস্টেরটা গোল করব। ঠিক আছে, ফার্স্টেরটা লাস্টেরটা আমরা গোল করব বা মার্ক করব, যেভাবে তুমি পারবে। ঠিক আছে, আর একজন কীভাবে টাইম সেভ করবে, আমরা যেমন এইভাবে x0 = 1 এগুলো তুমি লিখবা না, তুমি ডাইরেক্ট ভেবে তুমি করে নিতে পারবে। জাস্ট অবশ্যই এই টার্মটাকে, এই লাইন, এই সিরিজটা কিন্তু অবশ্যই বানাবে। ঠিক আছে, তাহলে ভুল হবে না, এটা তুমি ইগনোর করতে পারো, এটা তুমি মাইন্ডে ক্যালকুলেশন করে নিতে পারো, এটা সহজ জিনিস। কিন্তু এই টার্ম, এই লাইনটা তুমি অবশ্যই লিখবে, তাহলে তোমাদের একটু সময় লাগুক, কিন্তু তোমার ভুল হওয়ার সময়টা কম থাকবে, আদারওয়াইজ মিস্টেক হয়ে যাবে। তো এইচ এর ভ্যালু আমার 1/3 হলো, ফার্স্ট টার্ম আমার কত মার্ক করেছি আমি f অফ 1 হলো, লাস্ট টার্ম কত f অফ 3 আছে, তারপরে কি দেখো আদার্স y1 এর ভ্যালু কত আছে, f অফ 2 আছে, তাহলে y1 কি 4 এর সাথে গুণ হবে, 4 ইন্টু f অফ 2, আর y2 নেই, তাহলে এটা আমার বাদ চলে গেল। ঠিক আছে, 3 দিয়ে গুণ করে দিলাম, এটা 4 দিয়ে আছে সিম্পসন অন্তরের ভ্যালু 4, তাহলে 12 হয়ে গেল। এই ভ্যালুটা আমরা পেয়েছি আগেই, দেখো ট্র্যাপিজিয়াল রুলে 8 পেয়েছি, এই ভ্যালুটা আমরা বসিয়ে দিলাম, f অফ 2 = 12, তাই এইটা গেলে কত হবে 4 হয়ে যাবে, তাহলে 4 f অফ 2 = 4, f অফ 2 এর ভ্যালু কত হবে আমার 1 হবে, এটা বের করতে বলেছিলাম। তো সেটা আমাদের দেখো সি যে অপশানটা, সি অপশানটা আমাদের রাইট হবে। চলো আমরা নেক্সট প্রশ্ন চলে যাই। নাও Newton-Raphson, question number 97, Newton-Raphson formula for successive approximation for finding the roots of an equation f(x = 0) is. তো Newton-Raphson ফর্মুলা অনুযায়ী যে আমরা রুটস ফাইন্ড করি, তার অ্যাপ্রক্সিমেস বা সাকসেসের যে প্রসেসটা বা স্কিমটা বা ফর্মুলাটা, সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো দেখো
নিউটনের র্যাপসন ফর্মুলা কখন আমরা ইউজ করি, যখন কোনো একটা ফাংশন কোনো একটা আমরা ইকুয়েশন আছে, যে ইকুয়েশনে আমরা রুটস নর্মাল মেথডে আমরা বের করতে পারছি না, যা অ্যাপ্রক্স ধরে ধরে আমরা অ্যাপ্রক্স ভ্যালুটা বের করি, বা কোনো ট্যানজেন্শিয়াল যে ইকুয়েশনগুলো আছে ইকুয়েশন রুটটা আমরা সহজে বের করতে পারি না, তার যে বের করার যে প্রসেস আছে, বিভিন্ন রকম প্রসেস আছে, তার মধ্যে একটা প্রসেস হচ্ছে তোমার নিউটন র্যাপসন ফর্মুলা। ঠিক আছে, তো সেটা কি আমরা দেখাবো এবং কিভাবে আসছে সেটাও তোমাদেরকে দেখাবো। প্রথমে কি দেখো, এখানে জাস্ট ফর্মুলাটা জানতে চেয়েছি, ফর্মুলাটা আমি লাস্টে দেখাচ্ছি, এখানে লেখা আছে। এটা হচ্ছে আমরা ফর্মুলা xn + 1 = xn - f of xn ডিভাইড বাই f dash s xn, এখানে n এর ভ্যালুটা আমার 0 থেকে 1 2 এইভাবে আমার যাবে। ঠিক আছে, তো এটা কিভাবে আসছে সেটা আমি কিন্তু এখানে দেখিয়েছি অলরেডি। চলো শুরু করা যাক। আর ইকুয়েশনে ধরো f(x) = 0 আমার ইকুয়েশন আছে, ইন্টারভাল a to b আছে। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়, কোনো একটা ফাংশনে আমরা রুটস নর্মাল মেথডে আমরা অ্যালজেব্রিক মেথডে সহজে বের করতে পারি না, কিন্তু হয়তো বলে দিতে পারে যে রুটসটা a থেকে b এর মধ্যে আছে, না বলে দেওয়া থাকলে আমরা কি করব, বিভিন্ন পয়েন্টে ফাংশন ভ্যালু বের করব। যদি একটা পয়েন্টে পজিটিভ একটা পয়েন্টে নেগেটিভ থাকে, তাহলে আমরা বলতে পারবো ওই দুটো পয়েন্টের মিডিলে কোনো একটা রুটস থাকবে। সেখান থেকে আমরা আস্তে আস্তে অ্যাপ্রক্স ভ্যালুটা বের করব। প্রথমে ধরলাম যে আমরা x0 হইতে রুটস হতে পারে, তাহলে এই ফাংশন x0 যদি রুটস হয় তাহলে এই ফাংশনটাকে অবশ্যই স্যাটিসফাই করি, মানে f of x0 = 0 হবে। এর এটা তো আমরা জাস্ট ধরে নিলাম, হতে পারে এর কাছে নেক্সট পয়েন্ট, এর কাছাকাছি কোনো একটা পয়েন্টও হতে পারে। এর কাছাকাছি কোনো একটা পয়েন্ট নিলাম যেটা x1, সেটা কি হবে, x0 এর সাথে স্মল কোয়ান্টিটি আমরা যোগ করে নিলাম। ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি যে a থেকে x0 থেকে xn এর মধ্যে রুটসটা থাকতে পারে। ঠিক আছে, আমরা এটা ধরে এগোচ্ছি, তাহলে এটা না হতে পারে, কাছে পয়েন্টটাও হতে পারে এর পরের পয়েন্টটা। ঠিক আছে, তাহলে এটা যদি রুটস ধরি আমরা নেক্সটে আমরা, তাহলে কি f of x1 পয়েন্টটা অবশ্যই ফাংশনটাকে ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে, তাহলে f of x1 = কি হবে, x1 এর জায়গায় আমরা x0 + s লিখতে পারবো। এবার আমরা টেলর সিরিজ এক্সপ্যানশন অনুযায়ী আমরা এটাও লিখতে পারবো, টেলর সিরিজ এক্সপ্যানশন টেলর সিরিজ এক্সপ্যানশন অনুযায়ী আমরা কি লিখতে পারবো, f of x0 + h * f of f dash x0 plus a²/2 factorial double derivative f of x0 ... কত লিখতে পারবো, 0। এটাকে আমরা টেলর সিরিজ এক্সপ্যানশন ভেঙে নিতে পারবো। এই যেহেতু h এর ভ্যালুটা খুবই স্মল কোয়ান্টিটি, তাহলে a² প্লাস বাকি যে টার্মগুলো হবে সেগুলো খুবই নগণ্য হবে, সেগুলোকে আমরা নেগলেক্ট করবো। তাহলে আমরা শুধু এই দুটো নিলাম। এখান থেকে আমরা কি পেলাম, f of x0 plus h into f dash x0 = 0। এখান থেকে h এর ভ্যালুটা পেলাম মাইনাস f of x0 by ফার্স্ট ডেরিভেটিভ at the point x0। আবার আমরা এটা কার পেলাম, h এর ভ্যালুটা পেলাম। তো আমরা নেক্সট x0 কে যেটা রুট ধরেছিলাম x1টা, সেই রুটটা আমরা পেয়ে যাব। রুটটা কি x0 plus h, তাহলে x0 ভ্যালু কত, x0, আর h এর ভ্যালু আমরা এইটা পেলাম, জাস্ট বসিয়ে দিলে x1 এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি x0 minus f of x0 divided by f dash x x0। সিমিলারলি আমরা x2 যদি আমরা x2টা আমরা রুটস ধরলাম নেক্সট, x1 থেকে স্মল কোয়ান্টিটি যোগ করে দিয়ে আবার x2 এর ভ্যালুটা আমরা x1 minus f of x0 by ফার্স্ট ডেরিভেটিভ at the point of x0 পাবো। এভাবে করতে করতে যখন আমরা দেখব যে এই যে x1 x2 কিংবা x3 বা x4 কিংবা x50 x51 এদের মধ্যে যার মধ্যে ডিফারেন্সটা খুবই নগণ্য হবে, ঠিক আছে, তখন সেটাকে আমরা রুটস হিসাবে ট্রিট করব। ঠিক আছে, আমি আবার রিপিট করছি, এভাবে কন্টিনিউ প্রসেস চলে যাবে। দেখাগুলো আমার এখানে আমার x0 এর ভ্যালুটা আমার 2 পেলাম, আর x1 এর ভ্যালুটা 2.5 পেলাম, এদের মধ্যে ডিফারেন্সটা খুব বেশি, তাহলে এটা রুটস হওয়ার সম্ভাবনা কম। এভাবে কন্টিনিউ প্রসেস চলতে গেলে কোনো একটা সময় x50 = পেলাম আমরা 2.3999, আর x51 পেলাম 2.4 পেলাম, মোটামুটি কাছাকাছি আসছে। তখন আমরা বলতে পারি যে 2.4টা হয়তো রুটস হতে পারে। ঠিক আছে, এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা বের করে রুটসটা। ঠিক আছে, সো আমাদের স্কিমটা কি, xn + 1 = xn minus f of xn divided by f dash x xn। ঠিক আছে, এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে, এবং ফর্মুলাটা কিভাবে আসছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি। ঠিক আছে, চলো দেখি কোন অপশনটা রাইট হচ্ছে। এটা বি যে অপশনটা, সেই অপশনটা আমাদের রাইট হবে। ঠিক আছে, তো নিউটন র্যাপসন মেথড
is applicable to the find the solution of algebraic equation, tangential equation only, both algebraic and tangential equation, neither algebraic nor tangential equation. সি যে অপশনটা সেই অপশনটা রাইট হবে। অ্যালজেব্রিক ইকুয়েশন মানে আমরা অ্যালজেব্রিক যে ইকুয়েশন সলভ করি, কোয়াড্রিক ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশন, বিভিন্ন রকম ইকুয়েশন সলভ করি। আর ট্যানজেন্টিয়াল ইকুয়েশন কোনগুলো, যখন এরকম ইকুয়েশন থাকবে ই পাওয়ার সাইন এক্স প্লাস সাইন এক্স, কিংবা ই পাওয়ার এক্স পাওয়ার এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু 0, আমরা নর্মাল ওয়েতে এগুলো কিন্তু অ্যালজেব্রিক ওয়েতে কিন্তু এগুলো নর্মালি সলভ করতে পারবো না, ঠিক আছে। তো এই টাইপের যখন ইকুয়েশন থাকে তখন আমাদের বিভিন্ন নিউমেরিক্যাল অ্যাপ্রোচ আছে এই টাইপের ইকুয়েশন সলভ করা, তার মধ্যে একটা নিউটন র্যাপসন মেথড, ঠিক আছে। অন্য আরও মেথড আছে, আমরা অন্যান্য যখন প্রবলেম সলভ করবো তখন ওগুলো ডিসকাস করবো ডিফারেন্ট ওয়েতে। চলো নেক্সট প্রশ্ন দেখিনি, এবং আজকে লাস্ট প্রশ্ন না, কোশ্চেন 99, ইউজিং নিউটন র্যাপসন মেথড দ্য ইটারেটিভ ফর্মুলা ফর রেসিপ্রোকাল অফ এ নাম্বার এস। তো নিউটন র্যাপসন মেথড ইউজ করে ইটারেটিভ ফর্মুলাটা কি হবে কার ক্ষেত্রে, রেসিপ্রোকাল অফ নাম্বার এন এর যে রেসিপ্রোকাল হবে তার ক্ষেত্রে আমাদের কি হবে নিউটন র্যাপসন মেথড, সেটা আমরা জিজ্ঞেস করেছি। তো এন একটা নাম্বার, তার রেসিপ্রোকাল মানে 1/n ইকুয়ালস টু আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে। তা এন এর ভ্যালু কত হবে, 1/x হবে, ঠিক আছে। আমরা যদি সব দিকে একদিকে করি তাহলে 1/x মাইনাস n ইকুয়ালস টু 0। তো এর যে সলিউশন হবে সেটাই তো অ্যাকচুয়ালি আমাদের সলিউশন, তাই না। আমরা 1/n এর ভ্যালুটা কি এক্স ধরেছিলাম, এটাই তো আমার রিকোয়ার্ড অ্যান্সার, ঠিক আছে। তাহলে এই যে ফাংশন, এটা আমরা যদি ফাংশন হিসাবে ট্রিট করি তাহলে fx ইকুয়ালস টু 0, এক্স এর যেটা ভ্যালু পাবো সেটা আমার কিন্তু অ্যাকচুয়ালি রিকোয়ার্ড অ্যান্সার হবে। এটা ফাংশন হিসাবে ট্রিট করলাম, তাহলে আমরা নিউটন র্যাপসন যে ফর্মুলাটা কি, এটা আমার ফর্মুলা xn প্লাস 1 ইকুয়ালস টু xn মাইনাস f অফ xn ডিভাইড বাই f ড্যাশ x xn। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে দেবো, xn এর ভ্যালু বসিয়ে গেল, ফাংশনটাতে আমার xn বসাতে হবে, তাহলে 1/xn মাইনাস n, এখানে ডেরিভেটিভ কত, যদি ডেরিভেটিভ করি তাহলে কত মাইনাস 1/x স্কোয়ার হবে, আর এখানে কোন পয়েন্টে xn পয়েন্টে, তো মাইনাস 1/xn স্কোয়ার বসিয়ে দিলাম। যদি উপরে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে, তাহলে xn স্কোয়ার 1/xn মাইনাস n, আমরা যদি গুণ করে দিই তাহলে xn মাইনাস n ইন্টু xn স্কোয়ার হবে, এখানেও xn তাহলে 2xn হয়ে যাবে, আর xn যদি কমন নিই 2 মাইনাস n xn হয়ে যাবে। তাহলে এটাই আমাদের জানতে চাইছে xn প্লাস 1 এর ভ্যালুটা কি হবে, অ্যাকচুয়ালি xn ইন্টু 2 মাইনাস n xn হবে। তো সেটা আমাদের বি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। চলো নেক্সট প্রশ্ন, এবং আজকে লাস্ট প্রশ্ন দেখিনি। The Newton Raphson iterative scheme for the finding the square root of 2. তো স্কোয়ার রুট অফ 2 এর ক্ষেত্রে নিউটন র্যাপসন মেথড ইটারেটিভ মেথড স্কিমটা কি হবে সেটা আমরা জানতে চাই। তো স্কোয়ার রুট অফ 2 মানে 2 এর রুট যদি করি তাহলে কত সেটা আমাদের বের করতে হবে, তাই সেটাকে আমরা এক্স ধরে নিলাম। আমাদের বোথ সাইডে স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত 2 পাবো, এবার যদি সব এক্স দিকে নিয়ে আসি তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 ইকুয়ালস টু 0 পাবো। তো এইটাকে আমাকে ফাংশন হিসাবে ট্রিট করবো। সবসময় যেটা ইকুয়ালস টু ধরবো সেটাকে একটু সামথিং ক্যালকুলেশন করবো। তোমরা বলতেই পারো যে আমরা এক্স মাইনাস রুট ইকুয়ালস টু 2 ধরলাম, আমরা এফএক্স ইকুয়ালস টু এক্স মাইনাস রুট 2 ধরলাম, এটাও তো বলতে পারে। কিন্তু এই ক্ষেত্রে তুমি করে দেখবে আমরা ইটারেটিভ ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না, কারণ আমরা এটা যখন সিম্পল অ্যাপ্লাই করতে যাব x0 ইকুয়ালস টু দেখা গেলো x0ই পাচ্ছি, কিংবা x1 ইকুয়ালস টু x1ই পাচ্ছি, তাহলে এখান থেকে আমরা ইটারেটিভ নেক্সট টার্মগুলো আমরা কিন্তু অ্যাকচুয়ালি পাবো না, ঠিক আছে। কিংবা এখানে অ্যাকচুয়ালি কী পাবো এক্ষেত্রে আমি বলে দিয়েছি, সাপোজ x1 এর ভ্যালু বের করতে যায় x0 এর সাথে সমান হবে, ঠিক আছে। যদি সমান হয় তো সেম হয়ে গেল, নেক্সট টার্মটা আমরা পাচ্ছি না, ঠিক আছে। সো আমরা সবসময় কি সামথিং একটু ক্যালকুলেশন করে একটা যে পার্মটা পাবো, ইকুয়েশনটা পাবো, সেটাকে ফাংশন হিসেবে ট্রিট করবো। তাহলে এফএক্স ইকুয়ালস টু কী ধরবো আমরা, এক্স স্কোয়ার মাইনাস 2 ধরবো, ঠিক আছে। এটা যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে ডেরিভেটিভ আমরা কাজে লাগবে 2x হবে। আমরা ফর্মুলাটা লিখে নেব, ফর্মুলাটা কি xn প্লাস 1 ইকুয়ালস টু xn মাইনাস এফ অফ xn ডিভাইড বাই এফ ড্যাশ এক্স xn বসিয়ে গেল আমাদের। এবার xn কত ফাংশনে বসাতে হবে, তাহলে xn স্কোয়ার মাইনাস 2, এবার ডেরিভেটিভ করবো, ডেরিভেটিভ করলে 2xn হবে, 2xn এই যে ডিভাইড করে দিই তাহলে এটা করলে কত হবে xn বাই 2 হবে, এটা ডিভাইড করলে প্লাস হয়ে যাবে 1/xn হবে। এই দুটো যদি সিম্পলিফাই করি xn থেকে হাফ xn বাদ হচ্ছে বলে হাফ xn হবে, এখানে 1/xn আছে, হাফ যদি কমন নিই তাহলে xn প্লাস 2/xn হবে, ঠিক আছে। তো এটাই আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো, সেটা আমাদের সি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে।
তো আজকে আমরা এই ভিডিওতে 10টি কোশ্চেন ডিটেইলস সলিউশন আলোচনা করলাম। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। কোনো কোশ্চেন সলিউশন দিয়ে মনে হচ্ছে ভুল আছে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।